ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে। যদিও ভারত চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা 5টি বিশ্ব রেকর্ডে নাম লেখাতে সক্ষম হয়েছে, কিন্তু ভারতের কারণে এই ক্রিকেট খেলার যে সৌন্দর্য সেটা তো নষ্ট আগেই হয়েছে। এবার ক্রিকেট খেলার মূল যে স্পিরিট সেটাও তারা নষ্ট করে দিল। ভারত বিতর্ক মুক্তভাবে এই বিশ্বকাপটা তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তাদের পেছনে পেছনে এমন কিছু বিতর্ক রয়েছে যেগুলোর কারণে তারা শুধু বিতর্কিতই হয়নি, তারা এক প্রকার চুরি করে এবং প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করে কৌশলে এই বিশ্বকাপটা নিজেদের করে নিয়েছে। আজকে এটা সকলেই কিন্তু দেখছে যে কিভাবে ভারত আম্পায়ারকে ব্যবহার করে, আইসিসিকে ব্যবহার করে, এমনকি তারা মাঠের কন্ডিশনকে ব্যবহার করে বিপক্ষ দলকে পরাজিত করে। একমাত্র সাউথ আফ্রিকার সাথে তাদের ক্যালকুলেশন কাজ করেনি বলে তারা ওই ম্যাচে একেবারে বাজেভাবে পরাজিত হয়েছিল। মনে হয়েছিল যেন ভারত এই বিশ্বকাপে সবথেকে দুর্বল একটা প্রতিপক্ষ। এছাড়া অন্য যে ম্যাচগুলো হয়েছে, বিশেষ করে সুপার 8-এ অন্য পরের যে 2টা ম্যাচ জিম্বাবুয়ের সাথে, এমনকি ওয়েস্ট ইন্ডিজের সাথে, এরপরে আমরা দেখেছি সেমিফাইনালে আপনার সাউথ আফ্রিকার সাথে, এই সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে, এমনকি ফাইনালে নিউজিল্যান্ডের সাথে, প্রত্যেকটা ম্যাচে ভারত আধিপত্যই শুধু বিস্তার করেনি, তারা এমন কিছু খেলা দেখিয়েছে যেগুলো কোনোভাবেই বাস্তবতার সাথে মেলে না, অর্থাৎ রিয়ালিটির সাথে যায় না। ভারতরা যে একটা ভিন্ন ধর্মের ব্যাট ব্যবহার করে তারা ম্যাচে সবসময় ভালো একটা অ্যাডভান্টেজ নেয়, এটা আগেই বলেছিল শ্রীলঙ্কার ক্রিকেটার রাজাপাকসে। এই রাজাপাকসের কথা সেদিন কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। তিনি উল্লেখ করেছিল যে ভারত একটা ব্যতিক্রমী ব্যাট ব্যবহার করে, যে ব্যাটে স্প্রিং থাকে, অর্থাৎ বিশেষ করে বল লাগার সাথে সাথে আরও বেশি স্প্রিং হয় এবং সেটা ওভার বাউন্ডারি হয়। আমরা গতকালকের ম্যাচেও কিন্তু দেখেছি যে বলগুলো ভারত ওভার বাউন্ডারি পেয়েছে, সেম একই বল, একই শট, অর্থাৎ ঠিক ব্যাটের মিডিলে কিন্তু সেই বলগুলো শট করেছে, তারপরেও সেই বলগুলো বাউন্ডারি পার হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারতের সময় যখন আমরা দেখেছি ভারত কোনোভাবে, ভারতের খেলোয়াড় বিশেষ করে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তারা যখন ব্যাট করছিল, অর্থাৎ বল ব্যাটে লাগাতে দেরি, কিন্তু বল ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে চোখের পলকে, নিমেষেই। কিন্তু উল্টোটা আমরা যখন দেখেছি, যখন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ব্যাট করেছে, বিশেষ করে টিম শেফার্ড, ফিন অ্যালেন, রাসিন রবীন্দ্র, এছাড়া এরা যখন ব্যাট করেছে, গ্লেন ফিলিপস, তখন আমরা দেখেছি ড্যারেল মিচেলও, এদের বলগুলো অর্থাৎ সেম একইভাবে তারা হিট করছে, একইভাবে তারা স্ট্রাইক করছে, বাট বলগুলো ওভার বাউন্ডারি হচ্ছে না। শুধু তাই নয়, সেগুলো ক্যাচে পরিণত হচ্ছে। এটার কারণ কি? তারা কিন্তু একই ব্যাট দিয়ে ব্যাট করেনি। ভারত যে ব্যাট দিয়ে ব্যাটিং করেছে, নিউজিল্যান্ড কিন্তু ভিন্ন ব্যাট দিয়ে ব্যাটিং করেছে। পার্থক্যটা এই জায়গায়। এই 1 নম্বর কারণে আজকে ভারতের এই বিশ্বকাপ জয়টা বিতর্কিত হয়ে গেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে তৃতীয় টি20 শিরোপা জিতলেও পাকিস্তানের সুপারস্টার এবং কিং শোয়েব আখতার তিনি উল্লেখ করেছেন যে ভারতের এই পারফরম্যান্সে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ তারা প্রশংসা করলেও গেম অন হ্যায় অনুষ্ঠানে আমি বলে গেলাম, ভারত মূলত ক্রিকেটটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ ভারতের ক্রিকেটটাকে পাড়ার সেই ধনী ছেলের ক্রিকেটের সঙ্গে তুলনা করা চলে, যেখানে এটা অনেকটা এরকম, যখন পাড়ার একটা ধনী ছেলে থাকে আর সেই গরিব ছেলেদের ডেকে বলে এসো আমরা ক্রিকেট খেলি। ভারত আমাদের সঙ্গে ঠিক এটাই করছে, অর্থাৎ তারা ক্রিকেটটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। যেরকম আমরা পাড়ার ক্রিকেটে দেখি, ওই ধনীর ছেলেটার মূল উদ্দেশ্য থাকে তারা খেলবে, সকলকে নিয়েই খেলবে, কিন্তু সে কখনো আউট হবে না, সে সবাই থেকে বেশি ব্যাট করবে, বেশি বল করবে। সেম একই অ্যাডভান্টেজ নাকি ভারতও পেয়েছে। ভারতও এই সময়ে তাদের নাকি যে মূল কাজ, তারা আইসিসির কাছ থেকে সেটা আদায় করে নিতে পেরেছে, ঠিক সেই পাড়ার ধনী ছেলেটার মতন করে। শোয়েব আখতার অবশ্য আগেই বলেছিল যে আজকের এই বিশ্বকাপে নিউজিল্যান্ড বড় চাপে পড়তে যাচ্ছে, কেননা আহমেদাবাদে যখন অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটা, সেখানে ভারতের সমর্থকদের একটা বাড়তি চাপ থাকবে। এছাড়া তারা ভারতের মতন একটা ফেভারিট দলের বিরুদ্ধে কিভাবে ম্যাচটা জিতবে এটা নিয়ে তাদের যথেষ্ট প্ল্যান থাকবে, এবং সেই প্ল্যানগুলো বাস্তবে মাঠে কার্যকর সঠিকভাবে করতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট একটা তাদের চাপ থাকবে। এবং সেই চাপটা আমরা দেখেছি পূর্বের প্রত্যেকটা ম্যাচে। ম্যাট হেনরি যখন বল করেছে তখন তার ভিতরে আমরা গ্লেন ম্যাকগ্রার ছায়া দেখতে পেরেছিলাম, অর্থাৎ গ্লেন ম্যাকগ্রা যেভাবে একই জায়গায় বল রাখতে পারে, সেম একইভাবে ম্যাট হেনরিও একই জায়গায় বল রেখে ব্যাটসম্যানকে পরাস্ত করেছে এবং শিকারে পরিণত করেছে।
কিন্তু গতকালকের ম্যাচটা যারা ম্যাট হ্যান্ডির বল দেখেছে, প্রথম ওভারটা ছাড়া পরের প্রত্যেকটা ওভারে ম্যাট হ্যান্ডি বল কোথায় ফেলছে এবং কোন জায়গায় বল রাখবে, কোনটা স্লোয়ার দেবে এবং কোনটা ইয়র্কার দেবে, এই জায়গাটায় সে কিন্তু কোনোভাবেই ধীর স্থির হতে পারেনি বা সে লক্ষ্য নির্ধারণ করে রাখতে পারেনি, যার কারণে কিন্তু ম্যাট হ্যান্ডিও চরমভাবে ব্যর্থ হয়েছে এবং তার উপরে চড়াওভাবে ভারতের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে এবং শেষ পর্যন্ত ম্যাট হ্যান্ডিও ব্যর্থ বোলারদের তালিকাতে নাম লিখেছে। অর্থাৎ এই যে বিপুল পরিমাণে চাপ, এই চাপটা সে সহ্য করতে পারেনি, আবেগের জায়গা থেকে সে আবেগতাড়িত হয়ে গিয়েছে, ইমোশনাল হয়ে গেছে, অর্থাৎ হিউজ পরিমাণ চাপের কারণে দুমড়ে মুচড়ে পড়েছে। তবে আরেকটা বিষয়, এখানে ভারতেরও চাপ ছিল, কিন্তু ভারত এই চাপটাকে অ্যাডভান্টেজে পরিণত করেছে, তাদের নিজেদের ফেভারে তারা পরিণত করেছে, যে কারণে ভারত সকল চাপ সহ্য করে তারা শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে। কিন্তু নিউজিল্যান্ড পারেনি, চাপ প্রতিরোধ করতে পারেনি, চাপকে প্রতিহত করতে পারেনি, যার কারণে নিউজিল্যান্ডকে শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে। সমালোচনা মাঝেও শোয়েব আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন। বলেছেন, এই বিশ্বাস বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য তৈরি করে দিতে পারে। মূলত গৌতম গম্ভীরের অনবদ্য যে পারফরমেন্স বা কোচিং, তার এই কোচিংয়ের উপরে নির্ভর করেই কিন্তু ভারত এই হিউজ এই মেগা ম্যাচটা তারা জিতে নিতে পেরেছে এবং নিউজিল্যান্ডকে 96 রানের বড় ব্যবধানে তারা পরাজিত করতে পেরেছে। এক সময় তো মনে হচ্ছিল হয়তো নিউজিল্যান্ড ফাইট দিতে যাচ্ছে, অর্থাৎ ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার যে সেমিফাইনালের ম্যাচটা, আমরা আরও এমন একটা ম্যাচের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি যখন টিম শেফার্ড এবং ফিন অ্যালেন ব্যাট করছিল। কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যাওয়ার পরে টিম শেফার্ড রানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আর পারেনি, তাকেও পরাস্ত করেছে এবং জাসপ্রীত বুমরার এক স্লোয়ারে সে আউট হয়ে যায়। তো সব মিলিয়ে ভারত মূলত যে ফেভারিট হিসেবে এই বিশ্বকাপটা জয়লাভ করেছে, এই তকমাটা, এই প্রশংসাটা সে পেত যদি না এমন চুরি করার অভ্যাস যদি ভারত ছেড়ে দিতে পারত। আমরা দেখেছি কিভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়েস্ট ইন্ডিজের ফর্মে থাকা শিমরন হেটমায়ারকে প্রযুক্তির ফাঁদে ফেলে আউট করেছিল, অথচ শিমরন হেটমায়ার আরও কিছুক্ষণ যদি ব্যাটে থাকতো, ক্রিজে থাকতো, তাহলে ওই দিন আপনার ওয়েস্ট ইন্ডিজের রান 220+ হয়ে যেত, তাহলে ভারতের জন্য কিন্তু কঠিন হয়ে যেত ম্যাচটা জেতা। যদিও সঞ্জু স্যামসন গুরুত্বপূর্ণ একটা নক খেলেছিলেন, কিন্তু তারপরেও ম্যাচটাতে কিন্তু শেষ ওভার পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ শেষ ওভার পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ভারত জেতে 197 জায়গায় যদি 220+ হতো, তাহলে ভারত আরও বেশি রানের চাপে পড়ে যেত বা পাহাড়ের নিচে চাপা পড়ে যেত। আবার আমরা সাউথ আফ্রিকার সাথে দেখেছি কিভাবে তারা আমরা ইংল্যান্ডের সাথে দেখেছি কিভাবে তারা ইংল্যান্ডকে ট্র্যাপে ফেলেছিল। তো সব মিলিয়ে ভারত মূলত এই বিশ্বকাপে তারা এমন কিছু ফেভার বা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে, যেটার মাধ্যমে তারা প্রতিপক্ষ দলকে সবসময় চাপে রেখেছে। গতকালকে যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা হলো, এখানেও ভারত চুরি করেছে, অর্থাৎ যে পিচটা, যে কালো মাটির যে পিচ, এখানে আমরা দেখেছি সেখানে লাল মাটির মিশ্রণ দেওয়া হয়েছে। এই লাল মাটির মিশ্রণের এই পিচে ভারত খুব ভালোভাবে জানে যে ব্যাটসম্যানরা সবসময় ব্যাটিং সহায়ক উইকেট পাবে এবং সেই দিক থেকে যারা আগে ব্যাট করবে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু এই জায়গায় নিউজিল্যান্ড বড় একটা ভুল করে বসে। নিউজিল্যান্ড ক্যাপ্টেন মিশেল স্যান্টনার তিনি টসে জেতার পরও ব্যাটিং না নিয়ে বোলিং নিয়েছিল, আর এই কারণে তার পরাজয় কিন্তু তখনই লেখা হয়ে যায়। পরবর্তীতে বোলিং করলেও মূলত এই উইকেটে ব্যাটসম্যানরা খুব একটা ভালো ফেভার করতে পারবে না, সেটা নিউজিল্যান্ড বুঝতে পারেনি, ভারত খুব ভালোভাবে জানতো, যে কারণে প্রথমে ব্যাট করে ভারত এই 250+ রান করতে সক্ষম হয়, অর্থাৎ গতকালে তারা 255 রান করে এবং যার কারণে তারা এত বড় রানের ব্যবধানে ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পেরেছে। তো অবশেষে শোয়েব আখতার সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে সত্য কথাটা সামনে নিয়ে এসেছে এবং ভারত যে চুরি করে ছাড়া ম্যাচ জিততে পারে না, এটা তিনি আরও একবার প্রমাণ করে দিল। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।